সালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। বাংলাদেশের জন্য আবারও খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। আবুধাবির যুবরাজের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। উপজেলা নির্বাচনের প্রতিযোগিতামূলক হবে আশা সিএসির। একটি বড় দল অংশ না নিয়ে জৌলুস হারিয়েছে বললেন মাহবুব তালুকদার। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু। এখনো প্যানেল চূড়ান্ত হয়নি বড় ছাত্র সংগঠনগুলোর। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় থাকবে 4 স্তরের নিরাপত্তা, জানালো পুলিশ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। এতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান সহ আশপাশের এলাকায় জড়ো হন লাখো মুসল্লি। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মোহাম্মদ শামীমের ফরিয়াদ আর লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো ইজতেমা প্রাঙ্গণ আর আশপাশের এলাকা। অতীতের পাপের অনুশোচনা ও তাওবা আর ভবিষ্যতে ইসলাম ধর্ম নিজে পুরোপুরি মেনে চলা এবং অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার ওয়াদা ছিল লাখো মানুষের কণ্ঠে। 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ পাড়ে 3 দিন মুরব্বীদের বয়ান শোনেন মুসল্লিরা। মঙ্গলবার আখিরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই টঙ্গীর দিকে জমায়েত হতে শুরু করেন ঢাকা ও আশপাশের জেলার লাখো মানুষ। দিল্লির মাওলানা সাদের অনুসারীদের এই ইজতেমায় অংশ নেন প্রায় 36 দেশের অন্তত 1200 বিদেশি মুসল্লি। অন্যান্য সময়ের চেয়ে উপস্থিতি কিছুটা কম হলেও প্রায় 250 একরের ইজতেমার মূল ময়দান ছাপিয়ে মুসল্লিদের জমায়েত একদিকে গাজীপুর, অন্যদিকে আব্দুল্লাহপুর ছাড়িয়ে উত্তরা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেশ যেন সবাই সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিশ্বের যত মুসলমান আছে সবার সাথে সবার জন্য দোয়া করব। আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া থাকে বা আল্লাহর রাজি খুশি করার জন্য এখানে আসি। রাস্তাঘাট, সড়ক দ্বীপ, ফুটওভার ব্রিজ, বাড়ির ছাদ আর খোলা জায়গা, যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে। দুপুর 12:15 থেকে প্রায় 15 মিনিটের এই মোনাজাতে অংশ নিয়ে গুনাহ মাফের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। কামনা করেন দেশ ও জাতির সমৃদ্ধি। আমি দোয়া করব দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, সব মানুষের জন্য শান্তি, আমাদের দেশের জন্য শান্তি, দেশের জন্য শান্তি। দোয়া একটাই যে আমাদের যে তাবলিগের ইজতেমাটা প্রতি বছর যেভাবে হয় এক পর্বে সারা বাংলাদেশের মুসল্লিরা যেন আমরা এক হয়ে তাবলিগের কাজটা করতে পারি। সাতপন্থী ও বিরোধীদের আলাদা 2 দিন করে 4 দিনের ইজতেমা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়েছে 6 দিন। আগামী বছর 10 থেকে 12 এবং 17 থেকে 19 জানুয়ারি এই 2 ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। দর্শক, রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শফিউল, বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া মানুষের যাতায়াতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? আপনাকে প্রথমেই জানাতে চাই যে আসলে এই মুহূর্তের চিত্রটা যদি আমি একটু দেখাতে চাই, আসলে বিমানবন্দর থেকে বলেন বা টঙ্গী থেকে বলেন, যেসব গণপরিবহনগুলো হচ্ছে মহাখালী বা অন্যান্য এলাকায় যাবে, সেই রাস্তাটা এক পাশে কিন্তু পুরোটাই ফাঁকা। এবং ঠিক অন্য পাশে যদি আমরা বলতে চাই যে মহাখালী থেকে বা হচ্ছে খিলগাঁও থেকে যেসব আসলে টঙ্গী বা গাজীপুরের উদ্দেশ্যে যেই রাস্তাটি আছে, এবং যারা গাজীপুর যেতে চায়, আবদুল্লাপুর যেতে চায়, সেসব রাস্তা কিন্তু পুরোটাই হচ্ছে যানজটে পরিপূর্ণ। এখান থেকে কিন্তু আমি দেখে বলতে চাই যে আসলে
খিলগাঁও এবং মহাখালী এবং এই রাস্তাটা কিন্তু পুরোটাই যানজট এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে মানুষ অপেক্ষা করছে। আসলে এই কারণটা কিন্তু আসলে প্রথমে আমি আপনাকে বলতে চাই যে আসলে এই যে যানজট হয়েছে, যানজটের পিছনে আসলে বিশ্ব ইজতেমাকে মনে করা হচ্ছে। কারণ একদিকে যেমন সকাল থেকে যেমন রাস্তা একটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অন্যদিকে রাস্তা কিছু খুলে দেওয়া হয়েছে, এই যে একটা শৃঙ্খলা আনার জন্য যে কাজটি করা হয়েছে ট্রাফিক বিভাগ থেকে, সেই কারণেই কিন্তু সেই যানজটটা হয়েছে। এক সাইডে প্রচুর যানজট, অন্যদিকে কিন্তু আসলে যানজট নেই বললেই চলে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যেসব মানুষ আসলে ইজতেমা থেকে আসলে নিজ নিজ গন্তব্যে যাবে, তারা কিন্তু আসলে ঠিকমতো পরিবহন পাচ্ছে না, গণপরিবহনের সমস্যা হচ্ছে এবং একই সাথে কিন্তু তারা শফিউল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জন্য আবারও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী দেশটি ওয়াল প্যালেস প্রাসাদে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে অনেকদিন ঝুলে থাকা বিষয়টি সমাধান হতে যাচ্ছে। বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও সেদেশের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ান। সোমবার ওয়াল প্যালেস প্রাসাদে অনুষ্ঠিত বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, এই দুটি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন যুবরাজ। এ সময় বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয়ে দেশটির কর্মকর্তারা ঢাকার সাথে একটি পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে শ্রমবাজার খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সাপ্তাহিক মজলিসে নিয়ে যান যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ান। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে গঠিত দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তার ভাষায়, সরকারের এই সিদ্ধান্তে সড়কের বিশৃঙ্খলা আরও বাড়বে। নতুন 3 ব্যাংকের অনুমোদনেরও কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক কমিটিতে শাহজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে তা রীতিমতো হাস্যকর। মূলত সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই নেতাই অনেকাংশে দায়ী। কাজেই তাকে আহ্বায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে তা জাতির সঙ্গে তামাশা মাত্র। জনগণের নিকট যখন জবাবদিহিতা থাকে না, তাদের দ্বারা জনগণ ক্রমাগত প্রতারিত হতে থাকে এবং এই কমিটি গঠনের মধ্যে দিয়ে সেই প্রতারণার আরেকটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল সরকার। রাজনৈতিক বেহালা অবস্থার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা স্থানীয় নেতারা মানছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, কেন্দ্রের নিষেধাজ্ঞা থাকলেও উপজেলা নির্বাচনের 2 ধাপে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। 14 দলের শরিকদের একাধিক নেতার সরকারের সমালোচনা ইতিবাচক বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতৃত্বের এখন যে বেহাল অবস্থা, এই নেতৃত্ব তৃণমূল মানে না। প্রথম দফা 1.5 জন অংশ নিয়েছে স্বতন্ত্রের নামে এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে আজকে মিডিয়াতে নিউজ আছে 37 জন তাদের প্রার্থী অংশ নেয়। তারা কি পেরেছেন বঙ্গবন্ধু? আগের মতো এবারের উপজেলা নির্বাচনও অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন, একটি প্রধান রাজনৈতিক দল অংশ না নেয়ায় জৌলুস হারিয়েছে এই নির্বাচন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে।
ধারাবাহিক নির্দেশনা অনুষ্ঠানের অংশ হিসাবে মঙ্গলবার তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে এ আয়োজন নির্বাচন কমিশনের। এতে সিইসি সহ সব কমিশনার বক্তব্য রাখেন। আইনানুগ নির্বাচনের মাধ্যমে কমিশনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার গুরুত্ব দেন তারা। তবে এবারের উপজেলা নির্বাচন কতটা অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা নিয়ে ভিন্নমত উঠে আসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যে। এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। আগামী উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না, এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য শব্দ দুটির ঔজ্জ্বল্য থাকে না। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে। বরাবরের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতেও ভিন্ন সুরে কথা বলেন তারা। প্রশ্নবিদ্ধ গণতন্ত্র নিয়ে কোনো জাতি বিশ্ব সভায় মর্যাদার আসনে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে না। নির্বাচনকালীন আমাদের যে কার্যক্রম তার মাধ্যমে একটা বড় অর্জন হয়েছে জাতির, তার মতে এবং আমার মতো আমি বিশ্বাস করি সেটা হলো কি সমন্বয়ের কথাটা এবছরে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে নতুন একটা মাত্রা যোগ করেছে। তৃতীয় পর্যায়ে 127 উপজেলা ভোট হবে আগামী 24 মার্চ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এই কার্যক্রম শুরু হয়, চলবে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত। নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে প্যানেল চূড়ান্ত না হওয়ায় বড় ছাত্র সংগঠনগুলো এখনো মনোনয়নপত্র নেয়নি। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে হবে 26 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। যেহেতু দীর্ঘদিন পরে আমাদের যে একটা আকাঙ্ক্ষিত একটা ডাকসু হচ্ছে আর কি, একটা পরিবেশ তৈরি হয়েছে, তো এক্ষেত্রে আমরা যারা বৈধ স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী তারা সবাই ভোটার এবং তারা সবাই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখি। ক্যান্টিনে খাবারের মান বাড়াবো এবং দেখা গেছে যে আপনার আরও যত অসাংঘিক বা আবাসিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করব। বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার পরে ওনার কনসার্ন নিয়েই আমরা হয়তো মনোনয়নপত্র যাদেরকে উনি কেনার জন্য বলবেন আমরা তারা মনোনয়নপত্র কিনবো বলে প্রত্যাশা রাখছি। যতই নির্বাচন ঘনিয়ে আসতেছে ততই আমাদের সহনশীল এবং একসাথে থাকার যে মানসিকতা সে পরিবেশটা সৃষ্টি হবে বলে আমি প্রত্যাশা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। শহীদ মিনারের পাশে একটি অস্থায়ী কন্ট্রোল রুম থেকে ক্যামেরার ফুটেজগুলো তাৎক্ষণিক নজরদারি করা হবে। পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করার কথাও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, তল্লাশির পর নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে হবে সবাইকে। এছাড়া আগামীকাল সন্ধ্যা 6টা থেকে শহীদ মিনার এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান আসাদুজ্জামান মিয়া। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভিতে আবৃত থাকবে পুরো এলাকা, অর্থাৎ প্রত্যেকটি ইঞ্চি সিসিটিভির আওতায় থাকবে। সাধারণ যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন তারা যে পথে আসুন না কেন তাদের পলাশি আসতে হবে। পলাশি দিয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনার উত্তর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। আর বেরিয়ে যেতে হবে শহীদ মিনার থেকে দক্ষিণ দিক দিয়ে রোমানা চত্বরের সামনে দিয়ে দোয়েল চত্বর এবং চানকারপুল এলাকা দিয়ে।
মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য গ্যাস শাটডাউন হওয়ায় সন্ধ্যা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ অন্তত 22টি এলাকায় 12 ঘন্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ গ্রিন রোড, পুরান ঢাকা, মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল এবং কমলাপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। জানাবো শেয়ার বাজার সংবাদ। দ্রুততম সময়ে আইপিও অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ। বিএসসিসির চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএমবিএ নেতারা অভিযোগ করেন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আইপিওর বিষয়ে মার্চেন্ট ব্যাংকগুলোকে তেমন সহযোগিতা করে না। বিএসসিসির কমিশনার ডক্টর স্বপন কুমার বালা, ডিএস এর ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজিদুর রহমান এই সভায় উপস্থিত ছিলেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং 4টায় লিগ্যাসি ফুটওয়্যারের সভা শুরু হবে। পৃথক সভায় উভয় কোম্পানির 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। 30 জুন 2018 সমাপ্ত হিসাব বছরের জন্য 17% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। সমাপ্ত বছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 73 পয়সা। নিউ লাইন ক্লোদিংস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শুরু হয়েছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আইপিও আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ কোম্পানির যন্ত্রপাতি ও কলকবজা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মন্দির নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় শিল্পী অদিতি মুন্সি একক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত দর্শকদের টিকিটের মূল্য মন্দিরের কাজে ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কনসুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, কলকাতা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এতে উপস্থিত ছিলেন। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিগত 2 বছরের তুলনায় এবার কুষ্টিয়ায় আখ উৎপাদন বাড়লেও পাওনা টাকা না পাওয়ায় ভালো নেই চাষিরা। চলতি মাড়াই মৌসুমে 12,500 একর জমিতে 90,000 মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ। এই লক্ষ্যে তালিকাভুক্ত প্রায় 7,000 কৃষক এবার বাড়তি জমিতে আখ আবাদ করেন। ফলনও ভালো হয়েছে, তবে মিলে আখ সরবরাহ করে টাকা না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বকেয়া পড়ে আছে অনেক কৃষকের। এই টাকা চাষিরা ঠিক কবে নাগাদ পাবেন তার কোনো দিনক্ষণ বলতে পারছে না মিল কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে চাষিদের মধ্যে। এভাবে হয়রানি হলে আগামী মৌসুমে কুষ্টিয়ায় আখ চাষি বিপর্যয়ে নেমে আসবে বলে জানিয়েছেন কৃষক ও চাষি কল্যাণ সমিতির নেতারা। 2 লক্ষ টাকা পাবো, এই টাকা একটা পাচ্ছি না, আমরা লিভার বিলও দিতে পারছি না। এখন ধরেন আমরা মাঠে আখ পড়িয়ে আছে, দুর্দশার মধ্যে আছে কৃষকরা। এই শিল্প মন্ত্রণালয়ের লোন তো দিচ্ছি না, নগদ টাকা যা পাবো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এক একটা চাষি পাবে, তা দিচ্ছি না। সময় মতো আখের মূল্য পরিশোধ না করার কারণে অনেক চাষি মুখ ফিরে নিয়ে আবার তারা গরুর দিকে ধাবিত হচ্ছে। ফলে 90,000 মেট্রিক টন যে আখ সরবরাহের লক্ষ্যমাত্রা ছিল সেটা পাওয়া যাবে না। এমনকি শুরুতে যে 70,000 যেটা আশা করছিলাম, সেটাও মনে হচ্ছে যে 70,000 মেট্রিক টন আখ হয়তো আমরা পাবো না। আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 16টি অঙ্গরাজ্য একজোট হয়ে মামলা করেছে। ক্যালিফোর্নিয়ার আদালতে মামলাটি করে
সিটিজেন নামের একটি অ্যাডভোকেসি গ্রুপ। জরুরি অবস্থা জারির 3 দিনের মাথায় এই মামলা দায়ের করা হলো। জরুরি অবস্থার আওতায় কংগ্রেসকে পাশ কাটিয়ে দুর্যোগ তহবিল থেকে ইচ্ছেমতো অর্থ সংগ্রহ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে বিষয়টি আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরা। সোমবার দায়ের করা এই মামলায় জরুরি অবস্থার আওতায় ডোনাল্ড ট্রাম্প যাতে কোনো কাজ করতে না পারেন সে ব্যাপারে প্রাথমিক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়ালে নির্মাণে অর্থ সংগ্রহে কংগ্রেসের অনুমোদন না পেয়ে শুক্রবার জরুরি অবস্থা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জরুরি অবস্থা জারির প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAOর উদ্যোগে সমুদ্র অর্থনীতি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুদিনের সংলাপ। সকালে নগরীর একটি হোটেলে বাংলাদেশ ব্লু ইকোনমি ডায়ালগ অন ফিশারিজ অ্যান্ড ম্যারিকালচার শিরোনামের এই সংলাপের উদ্বোধন করা হয় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সচিব রৌসুল আলম মণ্ডল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জানাবো পার্টিক্স খেলার খবর। ডানেডিনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা 2 ম্যাচ হেরে আগে সিরিজ খোয়ানোই শেষ ম্যাচটি সফরকারীদের কাছে কেবলই হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ। এদিকে এই সিরিজকে দুদলই দেখছে বিশ্বকাপের আগে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ হিসেবে। তবে ইনজুরি জর্জরিত টাইগার শিবির এখন শেষ ওয়ানডের জন্য একাদশ সাজানোই হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার বিষয়। মোহাম্মদ মিথুনের পরিবর্তে মুমিনুল হকের এই ম্যাচে খেলা প্রায় নিশ্চিত। আসলে ওদের রিপোর্টের পরে কিছুটা ওয়েট করতে হচ্ছে, ওদের রিপোর্টটা আসার পরে হয়তো আলোচনা করা যাবে। ব্যাক অফ মাইন্ডে অবশ্যই একটা চিন্তা করা আছে, হয়তো আমরা আশা করছি না যে দুইজনই খেলতে পারবেন এরকম আশা করছি না, আমরা এক্সপেক্ট করছি হয়তো ভালো রেজাল্ট আসবে রিপোর্টে ইনশাআল্লাহ। আর যদি আসে তাহলে হয়তো সমস্যা হবে না, যদি না আসে তো অবভিয়াস চেঞ্জ তো করতেই হবে। তো সেই ক্ষেত্রে এখনো আসলে আলোচনা হয়নি। ফরাসি তারকা পল পগবার দুর্দান্ত পারফরমেন্সে চেলসিকে 2-0 গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচের 11 মিনিটে নিশ্চিত গোল থেকে ম্যান ইউকে রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। বলের দখল আর আক্রমণে বেশ এগিয়ে থাকা স্বাগতিকদের চমকে দিয়ে 31 মিনিটে পল পগবার ক্রস থেকে রেড ডেভিলদের 1-0-তে এগিয়ে দেন অ্যান্ডার হেডেরা। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন পগবা নিজেই। বাকি সময়ে আর গোল না হলে ব্লুদের বিদায় করে শেষ 8-এ পা রাখে রেড ডেভিলরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও লিভারপুল। অলিম্পিক লিওর বিপক্ষে বার্সেলোনার সেরা একাদশ নামাতে স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে লুইস সুয়ারেজকে বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। টানা 3 ম্যাচে জয়বঞ্চিত বার্সা ওই ম্যাচে কোনো রকমের জয় দিয়ে জয়ের ধারায় এসেছে। ওই জয়ই তাদের প্রেরণা হবে বলে মনে করেন কাতালানদের মাঝমাঠের ভরসা সার্জিও বুস্কেটস। এদিকে অনেকটা একই পরিস্থিতিতে ইংলিশ ক্লাব লিভারপুলও ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 2 ম্যাচ ড্র করে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যাওয়ার পর সবশেষ বোর্নমাউথকে হারিয়ে জয়ের ধারায় ফেরে তারা। তাই বায়ার্ন মিউনিখের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে খানিকটা স্বস্তিতে অলরেডরা। তবে জার্মান দলটি যে প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন তা বেশ ভালোই জানা লিভারপুল কোচ ইউর্গেন ক্লপের। সংবাদ শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। বাংলাদেশের জন্য আবারও খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। আবুধাবির যুবরাজের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। উপজেলা নির্বাচনের প্রতিযোগিতামূলক হবে আশা সিএসির। একটি বড় দল অংশ না নেওয়ায় জৌলুস সারিয়েছে বললেন মাহবুব তালুকদার। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু। এখনো প্যানেল চূড়ান্ত হয়নি বড় ছাত্র সংগঠনগুলোর। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় থাকবে 4 স্তরের নিরাপত্তা, জানালো পুলিশ।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।